আজকের বিষয় গণতান্ত্রিক রাষ্ট্র নাকি সমাজতান্ত্রিক রাষ্ট্র, কোন ভাবে বললে সেটা সঠিক হবে, নাকি দুই ভাবে বললে দুইটাই সঠিক। এই বিষয়ে আমরা ফয়সালা শুনব। আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন। প্রশ্নটা শুরু হলো কোনখান থেকে? আমাকে একজন লিখেছে অমুক অমুক দেশ তো গণতান্ত্রিক রাষ্ট্র, আপনি ওদেরকে এত প্রশংসা করছেন কেন? তো আমার মাথায় আসলো গণতান্ত্রিক রাষ্ট্র মানে খারাপ, আর তার মানে সমাজতান্ত্রিক রাষ্ট্র মানে ভালো। এইরকম একটা অ্যাজাম্পশন আগে ধরে নেওয়া, একটা ধারণার উপরে দাঁড়িয়ে সে কথা বলছে। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র মানে খারাপ আর সমাজতান্ত্রিক রাষ্ট্র মানে বালা, এই কথাটা কি সঠিক? এইটা উত্তর খুঁজবো আজকে আমরা। এখন গণতান্ত্রিক রাষ্ট্র কারা? এইটা গণতান্ত্রিক যারা, তারা নিজেরা যত না বলছে যে গণতান্ত্রিক রাষ্ট্র আমাদেরটা বা অমুকেরটা, তার থেকে বেশি যারা নিজেদেরকে সমাজতান্ত্রিক রাষ্ট্র মনে করেছে, অথবা যারা সমাজতান্ত্রিক রাষ্ট্রকে ভালো মনে করে, তাদের চোখে গণতান্ত্রিক রাষ্ট্রটা তাদের দেওয়া নাম, আর ওই জিনিসটা খারাপ। গণতান্ত্রিকটা খারাপ, আমাদের হচ্ছে নিচা, অন্তত আমরা এলাম উঁচা। বুঝেন না? আমরা উঁচা নিচা না, জাতের ব্যাপার থাকে না। তোরা বালা না, আমরা বালা। তোরা বুঝবি না, তোদের চেয়ে আমরা শ্রেষ্ঠ। এরকম একটা জায়গা থেকে সমাজতান্ত্রিক রাষ্ট্রটা বালা, একটা শ্রেষ্ঠ জিনিস। গণতান্ত্রিক রাষ্ট্রটা পচা, এটা বালা না। এই হলো আমাদের প্রচলিত ধারণা ছিল। সেইটারই কিছু উৎপাত এখনো রয়ে গেছে। কখন ছিল? আপনাকে অনেকবার বলেছি আমি যে 1953, অনেকবার দেখতে দেখতে আপনারাই হয়তো ক্লান্ত হয়ে গেছেন যে আমি কিছু হলে 1953 লিখি কেন। কারণটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে 1939 থেকে 45। মজার কথাটা হলো এই যে যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিন্তু এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলতেছে তখন কিন্তু গণতান্ত্রিকরা বালা না সমাজতান্ত্রিকরা বালা, এটা কোনো তর্কই না। এই সময় এরকম কোনো তর্ক ছিল না। আপনি ইতিহাসের পাতা খুলে দেখবেন, ইন্টারনেট সার্চ করে দেখবেন যে এরকম কোনো ধারণা নাই। এটা আলাদা কিছু একটা বড় জোর, কিন্তু এটা বালা না ওটা বালা না, এরকম কোনো ধারণা নাই। আরো কারণ আছে, যারা একটু বেশি পাতা খুলেছে, একেবারে কমিউনিস্ট যারা, তারা না, কিন্তু তারা কিন্তু খুলে নাই। মানে স্ট্রেট সুনির্দিষ্ট নাম ধরে বলি, স্টালিন সাহেব নিজেই পাতা খুলে নাই। তাহলে স্টালিন কমিউনিস্ট মানে স্টালিনের অনুসারী, সবসময় মনে রাখবেন। ফলে স্টালিনের যা ভুল বোঝা, স্টালিনের যা মিসআন্ডারস্ট্যান্ডিং, তাই বাংলাদেশে বলে না, সারা দুনিয়ার কমিউনিস্টদের ভুল বোঝা। এই কথাটা সবসময় মনে রাখবেন। তাহলে 39 থেকে 45 সময় হয় নাই, এই জন্য যেহেতু সেকেন্ড ওয়ার্ল্ডের সময় কমিউনিস্টরাও এই ভাগ করতে চায় নাই কে গণতান্ত্রিক কে সমাজতান্ত্রিক। আমরা তো ভাই ভাই, তাহলে কিসের ভিত্তিতে ভাই ভাই? এনিমিটা কে? এনিমিটা হলো কে হিটলারের পক্ষে আর কে বিরুদ্ধে। ওটা ছিল পক্ষ বিপক্ষের হিসাব, মিত্র আর শত্রুর হিসাব। তাহলে হিটলারের বন্ধু যারা, তারা হলো আমার শত্রু। এই ভিত্তিতে এই যুদ্ধটা চলছিল। আর যুদ্ধটা শেষ হচ্ছে হিটলারের পরাজয়ের ভিতর দিয়ে। হিটলার নিজে আত্মহত্যা করছে বলে লোকে বলে, তালাশ খুঁজে পাওয়া যায় নাই। এভাবে তার বিচার আচার হোয়াটএভার হয়েছে। তবে তার সাথী যাতে যতজনকে পাওয়া গেছে সবার বিচার হচ্ছে জার্মান আদালত, নুরেমবার্গ ট্রায়াল, যেটাকে বেশি করে বলা হয়। এনিওয়ে, তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এনিমি ফ্রেন্ডের সম্পর্কটা ছিল কে হিটলারের পক্ষে কে বিরুদ্ধে। আর সর্বতে হিটলারের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল ইতালির মুসোলিনি। জাপান তখন রাজতন্ত্রী, কিন্তু রাজার নামে বলে না, পরিচিত না,
মার্শাল তেজো সামরিক বাহিনীর প্রধান, যে তার নামটা বেশি আসতো, তো সেও হিটলারের সমর্থক। ফলে তিনটা দেশের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হতো। এই তিনের জোট, দু চারটে ছোট দেশ থাকতে পারে এদের পক্ষে, বনাম বাকি দুনিয়া, এই ছিল মোটা দাগে ভাগাভাগিটা সত্য মৃত্যুর। ফলে যারা যারা হিটলার মুসলিনের বিরুদ্ধে, বিশেষ করে হিটলারের বিরুদ্ধে, মানে ইউরোপ মানে হিটলার, ইতালি না একটা কোনায় ফেলাইলাম, সেও ইউরোপের কিন্তু একটা কোনায়। ফলে কে কে হিটলারের বিরোধী, সেই হলো যুদ্ধের পক্ষ বিপক্ষের লোক, সে হলো মিত্র শক্তি। যারা হিটলারের বিরোধী তারা সকলে হলো মিত্র শক্তি। আর হিটলারেরা হলো অক্ষ শক্তি, ওই অক্ষকে আমাদের পরাজিত করতে হবে, আমাদের এনিমি শক্তি। এই ছিল ভাগাভাগি। তাহলে এই সেকেন্ড ওয়ারটা যখন চলছে তখন কিন্তু কমিউনিস্টরা, এবার সরাসরি বলি, আমেরিকার প্রেসিডেন্ট ছিল সে সময় রুজভেল্ট, পুরা 4 বছর ধরে প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট। এই পুরো যুদ্ধের প্রথম যুদ্ধ শেষে তখনও উনি ক্ষমতায় এসেছিলেন, প্রথম শপথ নিয়েছিলেন, ওই অর্থে ক্ষমতা নিয়েছিলেন যদি বলি, তাহলে উনি 33-এ ক্ষমতা নিয়েছিলেন, 33-এ 20 জানুয়ারি যেমন হয়। আর 45-এ মারা যান উনি, তখনও তিনি প্রেসিডেন্ট। ফোর্থ টার্মের প্রেসিডেন্টের মাত্র 6 মাস হয়েছে, আগস্টে মারা যান, 45 আগস্টে। এই পুরাটা সময়ের জন্য যে প্রেসিডেন্ট, সেই হলো রুজভেল্ট। এবং রুজভেল্ট আর স্টালিন একেবারে জিগরি দোস্তের মতন আচরণ করেছে এই যুদ্ধকালীন সময়। ফলে আপনাদের হিসাব মিলবে না, কিন্তু এই হিসাবটা কেটে যায় যখন থেকে, সেইটাই হলো 1953। এই জন্য এত কিছুর পরেও ঘুরে ফিরে আমি আবার 53 বলি, এই জন্য, কারণ 53 থেকে এইবার তোমরা কিন্তু আমেরিকানরা, তোমরা আমরা সোভিয়েত, তোমরা আমরা এক না। এই তর্কগুলো শুরু হচ্ছে এখন থেকে, এর আগে পর্যন্ত সব বাই বাই, কিন্তু একসাথে যুদ্ধ করতেছে হিটলারের বিরুদ্ধে। কবে থেকে? এমনিতেই হিটলার বলছি, এমনিতেই আমেরিকানরা এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেট করেছে মাত্র 1941 সালে, অ্যাকচুয়ালি 42 জানুয়ারি মাসে। অর্থাৎ প্রায় পাক্কা 2 বছরের বেশি যুদ্ধ, ফার্স্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 2 বছর চলছে, কোনো দিকে আমেরিকা পক্ষ নেয় নাই। এই যে ভাগাভাগি, পক্ষাপক্ষ বলছি আমি, অক্ষশক্তিদের বিরুদ্ধে মিত্র শক্তি, এই ভাগাভাগিগুলো হয় নাই কিন্তু প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রথম 2 বছরে, এগুলো কোনো ভাগাভাগি নেই। যে যার বিরুদ্ধে যাচ্ছে, হিটলার যার বিরুদ্ধে যাচ্ছে সে নিজের মতন লড়তেছে, হিটলার বিরোধীরা আবার একজোট হয়েছে, এরকম কোনো কিছু ঘটে নাই তখনও। এটাই ঘটতে ঘটতে এই 42 জানুয়ারি লেগে যাচ্ছে। 42 এক্সাক্ট 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে যুদ্ধ, কারণ আমেরিকানরা পার্টিসিপেট করে গেছে এবার হিটলার বিরোধী জায়গায়। এই ফ্যাক্টসটা, এই রুট ফ্যাক্টসটা মনে রাখতে হবে সবাইকে। ফলে স্টালিন আর রুজভেল্ট এই জন্য বন্ধু। আমি প্রায়শই বলে থাকি, ওই সময় রুজভেল্ট যত জায়গায় গেছেন, যে কোনো শহরে, বন্দরে, নিজের শহরে, যেখানে যান, উনার এক বগলে থাকতো স্টালিন, আর এক বগলে থাকতো হলো ইংল্যান্ড, ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল। এবার ক্লিয়ার? তার 2 বগলে 2 জন, সাথে নিয়ে হাঁটতেছে মাঝখানে রুজভেল্ট। কাজে এখানে আমেরিকার সোভিয়েতের যে দ্বন্দ্ব, এইসব শুরু হচ্ছে 53 সালের পরে। এই কথাটা বারে বারে আপনাদেরকে আমি বলি, যাতে আপনাদের এই ভুলটা না হয়। অনেকে আবার 53 সালে যুদ্ধ লাগছে মানে বিরোধিতা লাগছে, তাহলে নিশ্চয়ই আগেও তারা বিরোধী ছিল, এরকম একটা অনুমান করে ফেলে, এটা ভুল। আবার না, নিশ্চয়ই সোভিয়েত ইউনিয়ন জন্ম হয়েছে 17 সালে, নিশ্চয়ই তখন থেকে তাদের মধ্যে ঝগড়া, না, এটা তো ভুল। কারণ সোভিয়েত ইউনিয়নের জন্মের পরে তার এনিমি আমেরিকা, এরকম কোনো খবর ছিল না। আমেরিকা কে? এটা সোভিয়েত ইউনিয়নের জন্মের সময় কেউ না, এর নামই উচ্চারিত হয়নি। আর এমনিতেই যেহেতু আমেরিকাটা সেকেন্ড ওয়ারেও তো পার্টিসিপেট করে নাই, ফলে আমেরিকানরা স্টালিনের বা সোভিয়েত ইউনিয়নের এনিমি হওয়ার তো কোনো সুযোগও নেই। এই কথাগুলো খুব একদম মনের ভিতরে ভালো করে গেঁথে নেবেন। 53 সালে কেন এনিমি হলো তার কেবল একটাই কারণ ব্যাখ্যা করব। আমেরিকানদের সমাজে একটা অদ্ভুত ব্যাপার আছে, একদল থেকে গড়ে আর একদল পরে আসে, অনেক হয়েছে গড়া, এখন আসো মাখন খাই,
এটা হচ্ছে আমেরিকান স্টাইল। ঠিক যেমন সেকেন্ড সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল 91 ভাঙলো, তাহলে এটা 1 মিনিট দুনিয়া হয়ে গেছে, তাহলে তো এখন সব লুটে উঠে খাইতে হবে না। ঘটনা চক্রে এই সময় প্রেসিডেন্ট হলো ক্লিন্টন। ক্লিন্টন পর পর দুবারের প্রেসিডেন্ট। ক্লিন্টনের শেষে ও যখন ক্ষমতা ছাড়লো তখন বুশ আসতেছে। ক্লিন্টন হলো ডেমোক্র্যাট। ইউজুয়ালি ডেমোক্র্যাটরা করছে কি, এই যে লুটে উঠে খাইতে হবে না, ওইদিকে যাবে না, সরাসরি একটু কনস্ট্রাকশন করে নিবে, দুনিয়াটা ভালো করে একটু গুছাই নি এমন অবস্থা। আর বেশি দেরি হয়ে যাবে। এরপরে যখন রিপাবলিকানরা ক্ষমতা বলে হয়েছে, তোরা গুছাই যাস না, অনেক ভালভালাইয়া করছস না, এখন যা বাসায় যা বসে থাক, আমরা কি করে লুটি এটা দেখ। এই বুশ এসে লুটা শুরু করলো 2001-এ। এবং কেমন লুটছে বুঝছেন, এইটাই ওয়ার অ্যান্ড টেরর। দেখেন, তাহলে ওয়ার অ্যান্ড টেরর বুশের ইচ্ছা কিন্তু যে দুনিয়া 1 মিনিট রয়ে গেছে, এখন আমরা যা বলবো তাই তো হবে দুনিয়াতে। তো সেই সুবিধাটা আমরা নিব না, সেই সব না নেয় না। এই ক্লিন্টন মিন্টন কোন ডেমোক্র্যাট ভালো ভালো আস্তে আস্তে লুটবি না দুনিয়া, এই লুটা শুরু করলো রিপাবলিকানরা। ঠিক সেম ধরনের ঘটনা ঘটেছিল এই যে 1953 সালে। 52 সাল পর্যন্ত ছিল আসলে রুজভেল্ট তো বলেছে 4টা টার্ম, মানে চারের আমেরিকানদের প্রেসিডেন্টের টার্ম 4 বছর। 4 টার্ম মানে 4 16 বছর। প্লাস রুজভেল্টের যে ভাইস প্রেসিডেন্ট ছিল সেও আর একবার একা ইলেকশন করে পরবর্তীকালে। ফলে টোটাল 20 বছর ধরে, একেবারে 20 বছর ডেমোক্রেটরা ক্ষমতা ছিল এক নাগারে। 33 থেকে 53। 52 ভালো হবে, 53 20 জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট আছে। এই নতুন প্রেসিডেন্টটাই হলো রিপাবলিকান, মানে আর একটা বুশ, সে আমাদের বুশ। কেন আবার কে ছিল সে? সেই আবার ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মিলিটারি কমান্ডারের চিফ আইসেনহাওয়ার। তাহলে এই আইসেনহাওয়ার ক্ষমতা এসে বলছে অনেক হয়েছে, জাতিসংঘ গড়ছো, মেলা শান্তি করছো, এখন আসো। এখন কি আসো, কি জন্য আসো আগে ইরানকে লুটতে লুট। কেন? ইরানের তেলের খনি বেড়েছে, ওরা যেতে চায় না, আসো ওটা লুট করবো আমরা, উঠে আমরা 3-4 ভাগ করে নিব। সিআইএ পাঠায় দেশ দখল, দেখেন পুরো উল্টা কাহিনী। তো তাহলে সেকেন্ড ওয়ার করলেন কেন? তাহলে করবো তো লুটার জন্য, দীর্ঘদিন ভালভালাইয়া করছি, আর একটু লুটটাও না, পয়সা গেছে না, এই লুটপাট শুরু করলো তারা। 53 সালে তার ইরান আক্রমণ করলো। ইরান আক্রমণ করে ওই যে মোসাদ্দেককে উঠাই দিয়া রাজা ধরে নিয়ে বসাই দিয়েছে, শাহ পাহলভি, সে ক্ষমতা বসবে। এটা অদ্ভুত না? একটা নির্বাচিত পার্লামেন্ট আছে যে দেশে, সেই পার্লামেন্টকে প্রধানমন্ত্রীকে উপরে ফেলাই দিয়া আপনি একটা রাজা ধরে নিয়ে এসে বসে দিলেন। এবং সিআইএ যারা গোয়েন্দা, সশস্ত্র, কুচক্রী, তারা আসতেছে এসে ইরান দখল করে নিচ্ছে। অন্য দেশে সিআইএ পাঠায় সেই দেশ দখল। এইটা যে আমেরিকা করছে, সেই আমেরিকার নেতৃত্বে সেকেন্ড ওয়ার হয়েছে। কেমন? হ্যাঁ, এটাই হয়েছে। এটাই শেখ মুজিবুর ভাষায় রিয়েলিটি, মাইন না ল। এটা হচ্ছে রিয়েলিটি। সো 53 এই জন্য এত ইম্পর্টেন্ট, আমি এত কথা বললাম 53 গুরুত্ব বোঝানোর জন্য। তাহলে 53 সাল থেকে আমেরিকা নিজের উপরে আসতেছে যে মেলা পয়সা খরচ করছি, মেলা তোদের যুদ্ধে জিতেছি, এখন আমি তোদের লুট, আমার পুরান ব্যবসা ফেরত যাবো, লুটপাট করবো। এখন সে ইরানের তেল খনি লুটপাট করছে, করে তারা ব্রিটিশরা আর ডাচরা মিলে ভাগ করে নিচ্ছে, কিছু বোধহয় ফ্রেঞ্চদের করে দিচ্ছে। এইটারই উল্টাটা হলো ইরানি বিপ্লব। এইটাকে উপরে ফেলতে ইরানের সময় লাগছে কত দেখেন, 1979, মানে অলমোস্ট 17 বছর, 26 বছর। এইটাই খোমেনি বিপ্লব। এই জন্য দেখেন খোমেনি, এবং এইটাই দুনিয়ার প্রথম ইসলাম বিপ্লব। রিপাবলিক রাষ্ট্র শুরু হওয়ার পরে ইসলাম বিপ্লব হয়েছে, এই জন্য ইরানে। আন্ডারস্ট্যান্ড করা যায়, করেন না, বোঝার চেষ্টা করেন। এবং কেন এটা ইসলামী হলো?
কেন এটা সোভিয়েত বিপ্লব হইল না কেন? ইরানে কি কমিউনিস্ট ছিল না? তুদে পার্টি ছিল না? তাদেরকে মানুষ পছন্দ করলো না কেন? আর মোল্লা কই থেকে ধরে নিয়ে এসে তারা তো দেশ থেকে বিদায় করে দিয়েছিল, শাক তো প্যারিসে, সে তো প্যারিসে শেষ জীবনে প্যারিসে কাটতো, কারণ দেশ থেকে বের করে দিয়েছে, শাহ তাকে বের করে দিয়েছে। সেইখানে বসে ক্যাসেট বিপ্লব, তখনকার দিনে ক্যাসেট কেবল চালু হয়েছে, তার বক্তৃতা ক্যাসেটের ভিতরে করে ইরানে আসতো, আর ইরানের লোক এটা গোপনে গোপনে শুনতে শুনতে এই বিপ্লব উদ্বুদ্ধ হয়েছে, ভাবতে চেষ্টা করছে যে আসলে তো ঠিকই বলতেছে, আমাদেরকে এদেরকে উপরে ফেলাই দিতে হবে। এই ইরানি বিপ্লব, ইসলামী বিপ্লব। দেখেন ইসলামে নাম কি? রিপাবলিক, ইসলামী রিপাবলিক। দুনিয়াতে প্রথম একটা ইসলামী রিপাবলিক বিপ্লব হচ্ছে 1979 সালে। এই ঘটনাগুলো প্রত্যেকটা পত্রিকার সঙ্গে জড়িত। সেম এই 79 সালে এইবার সোভিয়েত ইউনিয়ন গিয়া আফগানিস্তান দখল করতেছে এর রিয়াকশনে। কেন? ইরান চলে আসছে, তাহলে তো ইরান এখন পুরো আফগানিস্তানকে ভচকাই দিবে, চিন্তা ভাবনায় উল্টাই দিবে। উল্টা দিলে কি হবে? আমার যে সেন্ট্রাল এশিয়া তখন সোভিয়েত ইউনিয়নের অংশ ডাইরেক্ট। এই যে আফগানিস্তান, সরি কিরগিজস্তান যত আছে এগুলোকে এক জায়গায় বলে সেন্ট্রাল এশিয়া। এই সেন্ট্রাল এশিয়া চলে যাবে ইরান বিপ্লবের পক্ষে। এই ভয়ে সোভিয়েত ইউনিয়ন ব্রেজনেভ আগ বাড়ায়, উল্টা আফগানিস্তান দরকার নিল। সো ইরান বিপ্লবের ভয়ে তার সেন্ট্রাল এশিয়ান বিপ্লব হয়ে যায়, এই ভয়ে সে আফগানিস্তানকে দখল করে নিল। কারণ আফগানিস্তান তো একটু আড়াল পড়ে, ডাইরেক্ট ইরান আর সেন্ট্রাল এশিয়ার মাঝখানে, ডাইরেক্ট মাঝখানে না, একটু মাঝখানে পড়ে এটা, ফলে এই মাঝখানে থাকে অনেকটা আটকানো যাবে। তো বেটার হলো আগে ওই জায়গাটা দখল করি, বাফার স্টেট টাইপের এটা, সেন্ট্রাল এশিয়া আর ইরানের মাঝখানে। তাহলে ঘটনাগুলো একটার সাথে আরেকটা কিভাবে জড়াত ছেড়ে দেখেন। আমি ওদিন থেকে যাব না, বিস্তৃত হয়ে যাবে, আমরা আমাদের জায়গায় ফিরে আসতাম এখন। তাহলে এখন ফিরে আসছে যে জায়গায়, তা হলো গণতান্ত্রিক রাষ্ট্র না সমাজতান্ত্রিক রাষ্ট্র। এই যে ভ্যানিটি দেখানো আমাদেরটা বালা, কমিউনিস্টদের ভ্যানিটি দেখানো আমাদেরটা বালা, এই কাজটাও শুরু হয়েছে এই জন্য 53 সালের পরে। এই কথাটাই বলার জন্য আপনাদেরকে আমার এতক্ষণ এই যে সমস্ত করলাম আমি এইটা বোঝানোর জন্য। 53 সালের আগে পর্যন্ত কমিউনিস্টদের ধারণা একরকম, তখন কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্র আমরা, গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে আমরা বালা, এরকম কোন তর্ক ছিল না সমাজে, দুনিয়ার সমাজে, মানে গ্লোবাল সমাজে। এই তর্কটা উঠে আসতেছে 53 সাল থেকে। কে ভালো? মানে 53 সালে যখন রিপাবলিক আইসেন হওয়ার যখন ক্ষমতা নিচ্ছে, মানে এই জন্য 53 সাল মানে বুঝবেন সিএ এর যুগ, এটা হলো বেস্ট বুঝা। সিএ এর যুগ শুরু হলে পরে এইবার সোভিয়েত ইউনিয়নের রিয়াকশন হচ্ছে, দেখছো ওরা সিএ মারায়, আর আমরা হলাম ভালো, আমরা তো সমাজতান্ত্রিক রাষ্ট্র, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র মানে সিএ মারানোর রাষ্ট্র। এইরকম ব্যাখ্যাগুলো আসতেছে কবে থেকে? 53 সাল থেকে। তারপরে এখান থেকে স্টালিন ভাইজানরা বলতেছে সাম্রাজ্যবাদী, এই সাম্রাজ্যবাদী বলা শুরু হচ্ছে এখান থেকে। তাহলে আমেরিকাকে সাম্রাজ্যবাদী, আমেরিকাকে গণতান্ত্রিক রাষ্ট্র, আমেরিকাকে সিএ রাষ্ট্র, যারা আরেক দেশে সিএ পাঠায় দখল করে। ক্লিয়ার? এই সব নামকরণ গুলো শুরু হচ্ছে 53 সাল থেকে। 52 সালেও নাই, এটা ফ্রেন্ডশিপটা উল্টে যাচ্ছে 53 সালে এসে। তখনই সবাই খুঁজতেছে আমার শত্রুর বিরুদ্ধে আমি কি বলে বুঝাবো তাই আমি বালা। এই তখন আসছে সমাজতান্ত্রিকটা বালা, গণতান্ত্রিকটা খারাপ। কেন? ওই যে বলেছি যে এর আগেই 1949 সালে একটা মেজর ভাগাভাগি হয়ে গেছে ন্যাটো গঠিত হওয়ার পর থেকে। হোল ইউরোপ, হোল পশ্চিম আমেরিকা আর হোল ইউরোপ একসাথে মিলে ন্যাটোর মেম্বার হয়েছে। আর বলছে কেউ আক্রান্ত হইলে সবগুলো দেশ নিজেকে আক্রান্ত হয়েছে মনে করবে, অর্থাৎ তাদের এই এতগুলা রাষ্ট্র মিল্লা। এখনই ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার সংখ্যা হলো 28 প্লাস আমেরিকা, তাহলে এইরকম হয়তো 36-40টা ন্যাটোর মেম্বার হবে।
এরা সবাই মিলে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে দাঁড়ায় গেল ন্যাটো গঠন হওয়া মানে। তাহলে এরপরে এনিমিটিটা লুকায় রাখা যাচ্ছে না। তখন যার যার ইডিওলজি দিয়ে আমি ভালো তুমি খারাপ এইটা দাঁড় করাতে গিয়ে সোভিয়েত ইউনিয়ন যে ব্যাখ্যাটা তৈরি করে সেই ব্যাখ্যাটা হলো সমাজতন্ত্রটা ভালো, গণতান্ত্রিক রাষ্ট্রটা খারাপ। সো গণতান্ত্রিক রাষ্ট্র বলে এই 49টা রাষ্ট্রকে আইডেন্টিফাই করা হলো। আর ততোধিক অরিজিনাল শব্দটা ছিল আসলে রিপাবলিক। রিপাবলিক শব্দটা চাপা পড়ে যেতে লাগলো। কেন বলছি রিপাবলিক? দেখেন, রিপাবলিক মানে হলো জনগণের শাসন, অর্থাৎ কোন রাজার শাসন না, শাসক দেখা যাচ্ছে, ভোট হচ্ছে, ভোট না হলে শাসক নাই। রিপাবলিক মানে হলো তাই, জনগণের রাষ্ট্র। এই ধারণাটাকে ফেলাই দিয়া, আচ্ছা এর পেছনে দায় আমেরিকারও আছে, এটা অনেক সময় বলেছি আপনাদেরকে। আমেরিকান রাষ্ট্র ইউরোপের চেয়েও পুরনো, মানে রিপাবলিক রাষ্ট্রের দিক থেকে দুনিয়ার প্রথম রিপাবলিক রাষ্ট্র কিন্তু আমেরিকা। কবে? আমেরিকান বিপ্লব বলা হয় 1717, কিন্তু 1776 আমেরিকান জন্ম। এটা হলো সবচেয়ে বড় রিপাবলিক, সবচেয়ে বড় বলতে স্টেবল। দেখেন আজ পর্যন্ত রিপাবলিককে আর ভাঙতে হয় নাই, ভেঙে গড়া আর করতে হয় না আমেরিকাকে, এখনো চলতেছে এটাই। আর ইউরোপের নেতা ইংল্যান্ড, যেহেতু তার কলোনি ছিল সবচেয়ে বেশি, প্রায় 150 দেশ ছিল তার কলোনি, ফলে ইংল্যান্ড রিপাবলিক শুরু হয়েছে 1648-এ, কিন্তু টিকাইতে পারে নাই। 20 বছরের মধ্যে আবার রাজতন্ত্র ফেরত আসছে। এই আসে আর ফেরত যায়, আসে আর ফেরত যায়, একটু একটু করে সংস্কার হয়। এইটা করতে করতে তাদের 300 বছর লাগছে। ফাইনালি 1932 সালে গিয়ে, 32 মানে যখন আমরাও অলরেডি স্বাধীন হওয়ার পথে, 1932 সালে এসে এইবার সার্বজনীন ভোটাধিকার শুরু হচ্ছে ইংল্যান্ডে। অর্থাৎ সব ইংল্যান্ডের নাগরিক ভোট দিতে পারবে। তাহলে আগে ভোট দিতে পারতো না? হ্যাঁ পারতো না। কারা পারতো? যাদের ফিক্স করা থাকতো এই পরিমাণ ট্যাক্স যে দেয়, ট্যাক্সের ভিত্তিতে ভাবছিল। তো গরিব মানুষ ট্যাক্স দেয় না। আমাদের বাংলাদেশেও যেমন বলা হচ্ছে যে লোকটা 3 লাখ টাকা বছরে, 3 লাখ, যে 3 লাখ টাকার নিচে বছরে আয় করে তাকে ট্যাক্স দিতে হবে না। তার মানে এই লোকগুলো ভোট নাই, তাই তাহলে ইংল্যান্ড ছিল এরকম, কোন লাখ টাকার হিসাব নাই, ট্যাক্স দেখ আর না দেখ তার ভোট আছে। তা আমরা শুরুই হচ্ছি 47 থেকে, ব্রিটিশে চলে গেলে পরে সার্বজনীন ভোটাধিকার বলে, অর্থাৎ মানুষ মাত্র ভোট দিবে, 18 বছর বেশি হইলে ভোট দিবে, এই নিয়ম। আর ওরা 32 সালের আগে পর্যন্ত ওই যে কে কত ট্যাক্স দেয় তার উপর ভিত্তি করে চলবে। এই জন্য সার্বজনীন তো বলার দরকার নাই। বাংলাদেশের সার্বজনীন বলে আর না বলে কিছু এসে যায়, সবাই ভোট দিবে, এটাই তো স্বাভাবিক, বলার দরকার কি সার্বজনীন। কিন্তু ইংল্যান্ডের বেলা বলতে হয়, কারণ একটা সময় ছিল সবাই ভোট দিতে পারতো না। এই যে 32 সালের আগে সবাই ভোট দিতে পারতো না। 32 সালে এটা সার্বজনীন ভোটাধিকারের রিপাবলিক হয়েছে, বুঝলেন? শুরু করেছে কবে? 1648 থেকে। এই একটু একটু করে সংস্কার করে গেল। এরই ভিতরে কার্ল মার্কসের কারণে হাকামও বলতে পারেন, 1700, এই একই 1700 দেখেন 89 সালে প্যারিস কমিউন, আপনাদের কমিউনিস্টদের প্যারিস কমিউনে বিখ্যাত, চুম্মা দেওয়া প্যারিস কমিউন বিখ্যাত। এই প্যারিস বিপ্লব হইতেছে 1789 সাল, কয়দিন, 13 বছর আগে হয়ে গেছে আমেরিকায়। তাহলে আপনি কার্ল মার্কস এটাকে গুরুত্ব দেন কেন? প্যারিস এত গুরুত্বপূর্ণ কেন? আমেরিকা রিপাবলিক হয়েছে দেখেন নাই কি? এটার উত্তর কি দিবে কার্ল মার্কস সাহেব? অথবা কার্ল মার্কসের হয়ে কোন কমিউনিস্ট আমাকে জবাবটা দিবে বলেন, আসেন ওপেনলি, আমি শুনতে চাই আপনার জবাব। আপনার কার্ল মার্কস প্রত্যেকে 13 বছর আগে রিপাবলিক হয়েছে আমেরিকা, আপনি তাকে কোনো গুরুত্ব দিলেন না। দুনিয়ার প্রথম তুলনামূলক স্টেবল রিপাবলিক হয়েছে ফ্রান্সে, এই জন্য ফ্রান্স গুলা, ফরাসি গুলো খুব গুরুত্বপূর্ণ কমিউনিস্টদের কাছে। কেন? কমিউন টমুন বললে কত কিছু করে আলাইছে না, হ্যাঁ? এত কেন, এত ঘৃণা কেন? আপনার থেকে 13 বছর দেখাই যাচ্ছে। আচ্ছা, এখন আমি কার্ল মার্কসের পক্ষে একটু সাফাই দিই।
মূল কারণ হচ্ছে কার্ল মার্কস বসে আছে ইংল্যান্ডের লাইব্রেরিতে। কয়টা আমেরিকান পত্রিকা আসে ইংল্যান্ডে, বুঝতে পারেন তৎকালীন যাতায়াত ব্যবস্থা, যেখানে কমপক্ষে 1 মাস লাগে জাহাজে করে আটলান্টিক প্যারায়, মানে আটলান্টিক প্যারায় মানে এক পারে হলো আমেরিকা আর এক পারে হলো ইউরোপ, মাঝখানে আটলান্টিক মহাসাগর। তা আটলান্টিক প্যারায় আসতে গেলে 1 মাস লাগে। ইন্ডিয়া থেকে ইংল্যান্ড যেতে 6 মাস লাগতো। তাহলে বুঝতে পারছেন কি ধরনের একটা যোগাযোগ ব্যবস্থা ছিল। তাহলে সেই সময় সিম্পলি একটা আমেরিকান নিউজ পেপার কি ইংল্যান্ডে আসতো? তাহলে সে সম্পর্কে শুনছে, কিন্তু খুব সম্যক ধারণা কার্ল মার্কসের না থাকাই কথা। বরং ইংল্যান্ড থেকে পাশের দেশ হলো ইংলিশ চ্যানেলের ওপারে হলো ফরাসিরা। ফলে ফরাসি দেশে কি হচ্ছে এটা সম্পর্কে তার জানা সহজ তুলনামূলকভাবে। ক্লিয়ার? এটাই কার্ল মার্কসের পক্ষে একটাই সাফাই। এই জন্য 13 বছরের পরের বিপ্লবকে এত গুরুত্ব দিচ্ছে সে, যদিও এই বিপ্লবটাও ইংল্যান্ডের মতন। এই দুদিন আসে, রাজা আবার ফেরত আসে, রিপাবলিক হয়েছে, দুদিন পরে রাজা আবার ক্ষমতা করে রিপাবলিক গায়েব করে দিচ্ছে, আবার ওর ভিতরে রাজা কিছু সংস্কার করতেছে। এই ঠেলা গুতা করতে করতে কোনোটাই 1800 মাঝখানে 1850-এর আশেপাশের আগে ইউরোপের কেউ মোটামুটি দেখুন সবা একটা রিপাবলিক কেউ বানিয়ে দেয়নি। আরেকটা বললে সবার খারাপ লাগবে, সমস্ত কমিউনিটি খারাপ লাগবে না, মানে যারা ফরাসি প্রেমী, ফরাসি বিপ্লব প্রেমী, হ্যাঁ কমুন প্রেমী যারা, তাদের খারাপ লাগবে। কথাটা হইল রিপাবলিক শুনতেওয়ালা। রিপাবলিকানদের অর্থনীতি কি ছিল? ইংল্যান্ডের রিপাবলিক হচ্ছে 1648, বুঝেন কত পুরনো। অর্থনীতি কি ছিল? ইয়েস, কলোনি। তো রিপাবলিক মানে হলে কলোনি দখল, এইটা তোমার রিপাবলিক মারাও। ইয়েস, এর চেয়ে খারাপ সমালোচনা আর হয় না, পুরা গায়ে কালি ঢেলে দিচ্ছে। তুমি আরেকজনের দেশ দখল করো, এটা হলো রিপাবলিক। প্রত্যেক রাজার আমার ভালো ছিল, বুঝছে? ইয়েস, যত কালি তা রিপাবলিকের কারণে, রিপাবলিকের গায়ে যত কালি, সব কালিটা হলো কলোনি দখল। কারণ তাদের পেট ভাতা অর্থনীতি ছিল কলোনি দখল করা। তাও ভাগ্য ভালো, এটার জন্য থ্যাঙ্কস দিতে হবে তাদেরকে। রিপাবলিক ধারণাটা বাচ্চা গেছে রুজভেল্টের কারণে। রুজভেল্ট যদি শর্ত না দিত, সেকেন্ড ওয়ার্ল্ড তোমাদেরকে হেল্প না করবো না আমি, তোমরা যদি যুদ্ধের পরে আমাকে কিছু বলতে হবে না, আমি কিছুই বলবো না, যুদ্ধ শেষে যার যার মতন যেই দেশ দখল করে আসো ওই দেশটা ছাইড়া চুপচাপ নিজের দেশে ফেরত যাবা। রাজি? নাকে খত দাও। এই নাকে খেত দেওয়ার দলিতের নামই হচ্ছে জাতিসংঘ। এটাকেই বলে জাতিসংঘের জন্ম ঘোষণা। এটা এখনো পাবেন। কোথায় পাবেন? অরিজিনাল চুক্তিটির নাম আটলান্টিক চার্টার। পাবেন কোথায়? এখনকার দিনে ইয়েল ইউনিভার্সিটি, YALE, সবচেয়ে বিখ্যাত হলো এটা, ল ইউনিভার্সিটি, ল রিলেটেড বেস্ট ইউনিভার্সিটি হলো ইয়েল ইউনিভার্সিটিতে। এগুলো প্রত্যেকটা পুরনো দলিল সংরক্ষিত আছে। ফলে আজকাল আছে আপনার ইন্টারনেট আছে, ইন্টারনেটে এবার ইয়েল ইউনিভার্সিটিতে খোলেন বা ডাইরেক্ট সরাসরি বলেন যে আপনি চাচ্ছেন আটলান্টিক চার্টার, শুধু আটলান্টিক চার্টার লিখেন, দেখবেন যে অনেকগুলো সোর্স আছে, তার মধ্যে ইয়েল একটা সোর্স, ইয়েল ইউনিভার্সিটি। ওটাতে সার্চ দিবেন, কারণ ওর কাছে অরিজিনালটা আছে এবং সে যত পুরোনো দিনের দলিল আছে এ ধরনের সবগুলো দলিলের মূল কপি সংরক্ষিত করে রাখছে এবং এটা ফ্রি, আপনি ঢুকে ওখান থেকে নামাই নিতে পারবেন। ইকুয়ালি আরেকটা পেতে পারেন আরেক নাম, সেটা হচ্ছে জাতিসংঘের জন্ম ঘোষণাটা কই, একই জিনিস। ইয়েলে যেটা আটলান্টিক চার্টার, ওটাই 6 মাস পরে অন্য নামে সাইন হচ্ছে। আটলান্টিক চার্টারটা হচ্ছে ব্রিটিশরা, মানে চার্চিল আর রুজভেল্টের মধ্যে স্বাক্ষরিত চুক্তি, দাসখত চুক্তি। চার্চিল দাসখত দিচ্ছে যে যুদ্ধের সব খরচ করছে আমি, রুজভেল্ট আমেরিকান প্রেসিডেন্ট, আমি বের করবো, নো চিন্তা, তোমাকে উদ্ধার করব। হিটলার তখন ফরাসি দখল করে আলাইছে, প্যারিস দখল আন্ডার হিটলার। চার্চিল দৌড়ে আইছে রুজভেল্টের কাছে, হুজুর বাঁচান।
আটলান্টিকে একটা জাহাজের মধ্যে বসে যে চুক্তিটা হয়েছিল। কোথাও যে কোনো জায়গায় বসা যাবে না, হিটলার কোথায় বোমা এনে দেয় বলা যায় না। এই জন্য আটলান্টিকের মধ্যে একটা ভাসমান জাহাজের উপরে ছাদে বইচা তারা এই চুক্তিটা করছিল, এই জন্য আটলান্টিক চার্টার বলা হয় এটাকে। এই আটলান্টিক চার্টারটা দুজনের মধ্যে না থেকে এবার বাকি সবার মধ্যে হয়ে যায়, যেটা ওটাই জাতিসংঘের জন্ম ঘোষণা বলা হয়। 42 সালের 1 জানুয়ারিতে ওটা সাইন হয় নতুন করে, একই ড্রাফট নতুন করে সাইন হয় নতুন নামে। এই চুক্তিগুলো অরিজিনালটা যদি পান ওখানে দেখেন লেখা আছে এই সবগুলো। কি মূল কথাটা কি, যে কোনো দেশকে দখল করা যাবে না, তুমি তোমার নিজের সীমানার ভিতরে, ভৌগোলিক সীমানা। আটলান্টিক চার্টারের প্রথম ক্লজটাই হলো আমরা, মানে আমরা আমেরিকা এবং ইংল্যান্ড, আমরা কেউ নিজের নিজের ভূখণ্ডের সীমানা আর 1 চুলো বাড়াবো না, আমরা প্রতিজ্ঞা করতেছি। বুঝেন, যেখানে ইংল্যান্ড হলো সারা দুনিয়াতে সবচেয়ে বেশি কলোনি দখল করার দেশ, সেখানে লিখতে আছে আমরা আর দেশ বাড়াবো না। মজা না? তাহলে ঘেরি ধরছে কিভাবে আমেরিকানরা, বুঝে নেবেন। এবং এরপরে যখন ওখানে সাইন করছে সমস্ত ইউরোপিয়ান দেশ, ওই একই 1 জানুয়ারি সাইন করছে 26টা দেশ। তার মধ্যে টপ 4টা হলো, 2টা তো আছে, আমেরিকা, ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ড তো আছে, সাথে আরো 2টা, স্টালিন আর তখনকার চীনের প্রেসিডেন্ট চিয়াং কাইশেক। না, এটা মাওসেতুংয়ের আগের ভার্সন। ওই যে গণতান্ত্রিক চাইনা, সমাজতান্ত্রিক হয় না তখন আর কি। মানে তাইওয়ানের নেতা ছিল, হয়ে গেছিল যে পরে। চিয়াং কাইশেক তো সারা চীনের প্রেসিডেন্ট ছিল তখন। ওরা বলে জাতীয়তাবাদী নেতা, চাইনিজদের ল্যাঙ্গুয়েজ হলো এটা। সো জাতীয়তাবাদী নেতা ও একই 4টা দেশ, টপ 4টা দেশ সাইন করছিল, আর পরে বাকিরা মিলে 26টা একই দিনে 1 জানুয়ারির দিনে 26টা দেশ সাইন করে। আর পরবর্তীকালে যারাই অ্যান্টি হিটলার তারা সবাই গিয়ে ওই কাগজে সই করে। মানে নতুন দুনিয়া শুরু হয় এখান থেকে। এই কথাগুলো মনে রাখবেন, নাহলে আপনারা কেন সমাজতান্ত্রিক হইল। আচ্ছা, এখন আমি আবার ফিরে যাই। তাহলে সেকেন্ড ওয়ার্ল্ডের শেষের দিকে এনিমিটি শুরু হয়ে যাচ্ছে ইংল্যান্ড, রাশিয়া, মানে ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মধ্যে। এটা হচ্ছে মূল কথাটা। দেন দুজনের দুই পক্ষই নিজের নিজের ভাষ্য তৈরি করছে কেন তারা সঠিক, সেই ভাষ্য থেকে জন্ম নিচ্ছে। গণতান্ত্রিক বলবো না সমাজতান্ত্রিক বলবো, কোনটা বলা। এইবার সোভিয়েত ইউনিয়নের যেই ভাষ্যটা বলতেছে এটা হলো সমাজতান্ত্রিক রাষ্ট্রটা বালা আদর্শ। বিশেষ করে 47-এর পরে, 45-এর পরে আমাদের মতন দেশগুলো স্বাধীন হয়ে গেছে। তাহলে আমরা কোন দিকে যাব, সমাজতান্ত্রিক না গণতান্ত্রিক? আমি আবার বলছি, গণতান্ত্রিক শব্দটা ভুল আসলে। তাহলে কি বলতে হবে, আপনি রিপাবলিক রাষ্ট্র, এটা হচ্ছে অরিজিনাল শব্দ, সঠিক শব্দটা। কিন্তু আমেরিকানদের একটা ভুলের জন্য রিপাবলিক শব্দটা প্রচলিত হলো না। দেখেন, ক্রমওয়েলের বিপ্লব, যেটাকে আমি বলেছি ইংল্যান্ডের প্রথম বিপ্লব 1948, ক্রমওয়েলের বিপ্লব কিন্তু রিপাবলিক বিপ্লব বলা হচ্ছে, গণতান্ত্রিক বলা হয় নাই। ইউরোপের প্রথম রিপাবলিক বিপ্লব হচ্ছে ইংল্যান্ডে 1648, সরি, থ্যাংক ইউ। ক্রমওয়েলের বিপ্লব 20 বছর টিকে নাই, কিন্তু রিপাবলিক তো বটে। কিন্তু সে তো বলে না এটা গণতান্ত্রিক বিপ্লব না। এই গণতান্ত্রিক বললে এটাকে প্যাঁচ লাগায় ফেলাইতেছে আমেরিকা। কেন? আমেরিকা তৈরি হয়েছিল 50টা আলাদা আলাদা রাজ্যকে একসাথে মিল্লা একটা বড় রাজ্য বানাবে। মানে হলো এই যে ফেডারেল শব্দটা চালু করতে হয়, এটারই মানে হলো ফেডারেল মানে হলো 50টা স্বাধীন মানে স্বায়ত্তশাসিত রাজ্য, কিন্তু তারা একসাথে মিলে একটা স্বাধীন রাষ্ট্র বানাবে, এক রাষ্ট্র। তাহলে একদিকে সে স্বায়ত্তশাসিত, আবার একসাথে মিলে সে একটা রাষ্ট্র। এই যে স্বায়ত্তশাসিতরা আবার একসাথে মিলে আরেকটা রাষ্ট্র, এইটারই শব্দটা, ইংরেজি শব্দটা হলো ফেডারেল। ঠিক যেমন এটা পাবেন আরেকটা জায়গায়, বাংলাদেশে খুব ব্যবহার হয়, অনেকে খেয়াল করেনি। যারা ট্রেড ইউনিয়ন করে তারা জানে, ভাই আপনি কি ফেডারেশনের লোক? ফেডারেশন, আপনি কি ফেডারেশন লোক? হ্যাঁ ভাই আমি ফেডারেশনের নেতা। মানে হলো ধরেন যে বাংলাদেশে ব্যাংক আছে 25টা, তাহলে প্রত্যেকটা ব্যাংকে একটা করে ইউনিয়ন আছে, ব্যাংক ইউনিয়ন।
এই ইউনিয়ন গুলো আবার মিললে আরেকটা সেন্ট্রাল কিছু বানাইছে, ওই সেন্ট্রালটাকে বলে ফেডারেশন। এটা ব্যাংক ফেডারেশন সমিতি বা কিছু একটা। এবার বোঝা গেছে ফেডারেশন মানে, তার মানে প্রত্যেকটা ব্যাংকের যে ইউনিয়ন আছে ওগুলো তো স্বাধীন, স্বায়ত্তশাসিত, কিন্তু তাদের আবার একটা ফেডারেশন আছে। বোঝা গেছে ফেডারেশন শব্দটার অর্থ। ফেডারেশন যাদেরকে নিয়ে হয় তারা স্বায়ত্তশাসিত, কিন্তু তারা স্বাধীন হলেও তারা আবার একসাথে জোট হয়ে আরেকটা জোট বানাইছে, ওটার আলাদা আইডেন্টিটি তৈরি হয়েছে। ওই আলাদা আইডেন্টিটিটাই হলো ফেডারেল। ক্লিয়ার? এবার ফেডারেল শব্দটা খুব দূরের কিছু না, আপনি যে কোনো ট্রেড ইউনিয়ন করেন ওখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেডারেল শব্দটা। টিউসি ট্রেড ইউনিয়ন সংগঠন, সেন্টার, ফেডারেশন না? হ্যাঁ, কৃষক ফেডারেশন। দেখেন সব ফেডারেশন শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করে বন্ধুবানের পার্টিটা, কৃষক ফেডারেশনও বলা হয়। শ্রমিক ফেডারেশন তো আছে, কৃষকটাও ফেডারেশন, ফেডারেশন মানে বুঝে না। ফেডারেশন মানে হলো আসলে যাদেরকে নিয়ে ফেডারেশন হচ্ছে ওই কমিটিগুলা স্বাধীন, কিন্তু স্বাধীন হলো তাহলে একজোট হওয়ার জন্য আবার একটা ফেডারেশন বানাইছে। বুঝা গেছে? তাহলে ফেডারেশন শব্দটা আলাদা বানাচ্ছে। এখন এই ফেডারেশনটাকে স্পষ্ট করতে গিয়ে আমেরিকান এত বেশি জোর দিয়েছে এটার প্রতি, যে রিপাবলিক রাষ্ট্রের মধ্যে যে এইবার নাগরিক অধিকার কি কি হবে তা বলে দিতে হবে না। আপনি নাগরিকের ধারণা দিলেন, এবং নাগরিকের কোন কোন অধিকার অলঙ্ঘনীয়, রাষ্ট্রের মুরদ নাই, যে শাসকের মুরদ নেই আমার এই অধিকারের উপর হাত দেয়। কথা খেয়াল রাখে, খুব কত সাংঘাতিক কথা বলছে। আমি সমবেত হবো, এক জায়গায় জড়াবো, মিছিল করবো, নো, এইটা ভাঙতে পারবে না রাষ্ট্র। শাসক আমার বিরুদ্ধে কোনো আইন বানাইতে পারবে না। আমার সমবেত হওয়া রাইট, অলঙ্ঘনীয় রাইট এটা। এই বলে যে অলঙ্ঘনীয় রাইট গুলো বানাইছে, এইটাই হলো, এইটাকে পরে ওরা এই যে ভুলটা করছে, ভুলটা ঢাকার জন্য বলছে, ওটা হলো গণতন্ত্র। গণতন্ত্র এটা আবার হচ্ছে আমেরিকান কনস্টিটিউশন, একটু আগে জন্মের সময় বলেছি 1776 সালে। এই জন্য কনস্টিটিউশনের মধ্যে মৌলিক অধিকার কি হবে লেখা হয় নাই। দেখেন আমেরিকার মতন দেশ দুনিয়ার প্রথম রিপাবলিক রাষ্ট্র হচ্ছে, অথচ নাগরিক অধিকার কি হবে তা লেখা নাই। এইটা লেখছে, লিখে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, এই জন্য অ্যামেন্ডমেন্ট কথা দিয়ে তো বুঝতে পারেন যে এটা মূল কনস্টিটিউশনে ছিল না। এই জন্য ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা হচ্ছে 15 বছর পরে, 15 বছর লেগে যাচ্ছে বিনা অ্যামেন্ডমেন্ট, বিনা অধিকারে। এরপরে এইবার এই জন্য চার্টার, হিউম্যান রাইট চার্টার বলে একটা আলাদা ক্লাউজ লাগাই দিচ্ছে, যেটা অলঙ্ঘনীয়। যে শাসকই ক্ষমতা আসুক, নির্বাচিত শাসক তো অবশ্যই, কিন্তু নির্বাচিত শাসকের ওটার বিরুদ্ধে কোনো আইন বানানোর ক্ষমতা নেই, ওকে দেওয়া হয় না। এই জন্য একে হচ্ছে অলঙ্ঘনীয়, এটা লঙ্ঘন করতে পারবেন না, আপনি হাত দিতে পারবেন না। এই যে জমায়েতের অধিকার, বাক স্বাধীনতা, আমাকে বলতে দিতে হবে, মানেন না মানেন পরের কথা, কিন্তু আমি যা বলতে চাই এটা বলতে দিতে হবে। ঠিক আছে? আমাকে সমবেত হওয়ার অধিকার দিতে হবে, আমি যা সমবেত হয়ে যা বলতে চাই এটা বলতে দিতে হবে। এই ধরনের 5টা। এমনকি আমেরিকানরা আরো ওস্তাদ, বুদ্ধিমান। ইউরোপ যেটা সমাধান করতে পারে না, সেটা শুনলে অবাক হবেন। এ বলছে ধর্ম পালনের একটা অধিকার, আমার ধর্ম পালনের বিরুদ্ধে রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করতে পারবে না, আমার যেটা ধর্ম মানতে ইচ্ছে করে আমি মানব। ইংল্যান্ডের কোথাও নেই, এই ইংল্যান্ডের শয়তানরাই আনছে সেকুলার শব্দটা, আর এইটা কপি করে নিয়েছে নেহরু। তাহলে আমেরিকা সেকুলার রাষ্ট্র না, উল্টা। নাগরিকের ধর্ম অধিকার রক্ষা করাটাই রাষ্ট্রের দায়িত্ব, উল্টা। আমি যেন স্বাধীনভাবে আমার যেটা ধর্ম পালনের ইচ্ছা হয়, যেইভাবে পালন করলে আমার ভালো লাগে আমি ওইভাবে পালন করবো, এবং এটা আমার রাইট, এখানে হাত দিতে পারবো না, রাষ্ট্রে কিছু বলার নেই। এটা হচ্ছে আমেরিকা। এবার বুঝছেন মৌলিক অধিকার কি জিনিস? এই মৌলিক অধিকার চার্টারটা লিখে এবার এটা যে ভুল করছে এইটা বুঝাই দিকে বললো, এখন থেকে বলা শুরু করলো, আচ্ছা গণতন্ত্র কি, এই যে স্বাধীন কথা বলা, স্বাধীনতা, এগুলো। এখন মানুষ পরে আর এটা ভুলে গেল যে রিপাবলিকটা ছিল। তোরা যে রিপাবলিক করতে গিয়ে এটা করছস, রিপাবলিকটাই ভুলে গেলি, এখন সে গণতন্ত্র। আর এই গণতন্ত্র কথাটা আরো বেশি করে ফিরে আসলো আবার
যখন সোভিয়েত ইউনিয়নের সাথে কে ভালা, কার আইডিওলজিটা ভালা, এইটা যখন বলার সময় আসলো, ও দেখলো যে সমাজতন্ত্রের মধ্যে এই অধিকারের কথাগুলো নাই। তাহলে আমি যদি নিজেকে গণতান্ত্রিক বলে পরিচয় করি, রিপাবলিক না, আমি গণতন্ত্র, তাহলে তো সোভিয়েতকে একটা ভালো কোপ দেওয়া যাবে। এই জন্য এই গণতান্ত্রিক শব্দটা পরিচিত হয়ে গেল। আর আমরা বেকুবরা বললাম, তুমি গণতান্ত্রিক আচ্ছা, তাহলে তুমি তো আমার পিছনে। আমরা আলো প্রগতিশীল, আগায় গেছি, প্রকৃতির লোক আমরা, তোমরা পশ্চাৎপদ, এই জন্য তোমরা গণতন্ত্রের দেশ, আমরা অগ্রসর দেশ, আমরা সমাজতন্ত্রের দেশ। ক্লিয়ার? এটা ভুয়া বিতর্ক, এটা জাস্ট আমেরিকানদের একটা ভুলের কারণে। প্লাস গণতন্ত্র বললে তারা আগায় থাকতে পারে সোভিয়েত থেকে, কিন্তু ততদিনে কিন্তু ঝগড়া শুরু হয়ে গেছে। কোথা কেন? কারণ 49 সালে তারা ন্যাটো বানা ফেলাইছে, পারমাণবিক অস্ত্র কে কত বেশি বানাইতে পারে, পুরা 50-60-এর দশকটা কে কত বেশি করে অস্ত্র বানাইতে পারে, ভালো ভালো অস্ত্র বানায়, পারমাণবিক অস্ত্র বানাইতে পারে, এর যুগ হলো পুরো 60-এর দশকটা। পরে তাদের খেয়াল হচ্ছে করছিটা কি, কেন খেয়াল হয়েছে না, যখন ছোট ছোট দেশগুলো অস্ত্র পারমাণবিক অস্ত্র জোগাড়ার চেষ্টা করতেছে, তখন যে হাই এখন দুনিয়ার সবচেয়ে ছোট দেশ এটা পাকিস্তানের হাতে যদি একটা পারমাণবিক অস্ত্র থাকে, ও তো আমার শেষ করে দিবে, ও তখন আমার ভয় দেখাইবে। তাহলে আমি আর সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা মিল্লায় পারমাণবিক অস্ত্র বানানোর যে প্রতিযোগিতা করতেছে, এটা তো ঠিক হইতেছে না, এটা আমাদের দুজনের স্বার্থের বিরুদ্ধে যাবে। এইবার তারা দুজন তাড়াতাড়ি করে কম্প্রোমাইজ করে নিয়েছে, এই করে নিয়ে তখন একটা নতুন চুক্তি করছে তারা, এনপিটি, নন পলিফারেশন ট্রিটি, মানে পলিফারেশন, কে কাকে আরেকজনকে এই পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করবে না, তাই বলে একটা আলাদা চুক্তি বানায়। এই এনপিটি চুক্তি স্বাক্ষরকারী দেশ, এইবার আসো গরিব দেশ, আসো এনপিটিতে স্বাক্ষর করো, আমরা করতেছি, কিন্তু নিজেদের হাতে কিন্তু পারমাণবিক যা জমা এগুলো জমা রেখে দিয়েছি, কিন্তু আমরা আর করব না, তোমরা আর বানাবো না। এই এনপিটি সার কথা হচ্ছে এটা, এই বলে এনপিটি। সেই সময় থেকে এই কারণে আমেরিকার সাথে ইন্ডিয়ার আর কোনো সম্পর্ক হয় নাই। এইটারই আরেকটা নাম হলো এই জন্য নন অ্যালাইনমেন্ট। নন অ্যালাইনমেন্ট শব্দটা কেন আসলো? নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, বাংলা কি বলি আমরা? সার কথা হলো আমরা ওই আপনারা কোন ব্লক, সোভিয়েত ব্লক না আমেরিকা ব্লক? আমরা কোনো ব্লক না, আমরা থার্ড একটা ব্লক, এই হলো নন অ্যালাইনমেন্ট। হ্যাঁ, যারা জোট, কোনো দুটা জোটের কোনোটাতে নাই, আমরা হলাম নন অ্যালাইনমেন্ট। তাহলে এনপিটির পাল্টা একটা জবাব হচ্ছে নন অ্যালাইনমেন্ট। ইন্ডিয়ানরা এই জন্য নন অ্যালাইনমেন্টের মেম্বার হয়ে গেল। কতদিন পর্যন্ত আমি এটা নিয়ে দীর্ঘ যাব না, এইটাই শেষ হয়ে যাচ্ছে 2001 সালে। এই যে বুশ আসতেছে, বুশ এসে এবার দেখেন এনপিটিতে সাইন করে না ইন্ডিয়া, তা সত্ত্বেও সেকে ইন্ডিয়াকে হেল্প করতেছে। এনপিটি একটা অন্যতম শর্ত হলো যে এনপিটিতে সাইন করবে না, তাকে কোনো অস্ত্র বানানো, পারমাণবিক অস্ত্র বানানোর টেকনোলজি হ্যান্ড ওভার করা যাবে না, র মেটেরিয়াল না টেকনোলজি কিছু দেওয়া যাবে না। সেটা ভাইঙা এখন আমেরিকানরা এই যে বুশ 2001 সালে ইন্ডিয়ার সাথে কাটি করতেছে। অথচ 67 সাল থেকে না আমেরিকা না সোভিয়েত ইউনিয়নের সাথে ইয়ের সম্পর্ক নাই, ওরা নন অ্যালাইনমেন্টের মেম্বার হয়েছে। যদিও তারা অস্ত্র পাইছে সব সোভিয়েত ইউনিয়নের, ইন্ডিয়া অস্ত্রগুলো পাইছে সোভিয়েত ইউনিয়নের অস্ত্র, কিন্তু আমেরিকা থেকে কোনো অস্ত্র সব বিষয়ক সম্পর্ক ছিল না তাদের। এর আরো একটা কারণ যে গান্ধীওয়ালারা মনে করতে আমরা তো সমাজতন্ত্রী, আমরা ক্লিয়ার। কিন্তু যদি চেপে ধরে জিজ্ঞেস করতে তোমরা কি গণতন্ত্রী, এইবার মাথা চলতে হবে, কারণ না আমরা প্রগতিশীল। তাহলে হলো কথা আর্ধেক আর্ধেক বলতে যে কেমন প্যাস লাগাই দিছে। তাহলে অরিজিনাল শব্দটা হলো আসলে রিপাবলিক। রিপাবলিক শব্দটা মাখায় ফেলাইলো সবাই কিভাবে ধাপে ধাপে, এই কথাটা আমি আপনাদেরকে এতক্ষণ ধরে বুঝালাম। যে ক্রমহলের বিপ্লব 1648, তখন এটা শুরু হচ্ছে রিপাবলিক বলে। খেয়াল রাখেন, কার বিরুদ্ধে? রাজতন্ত্রের বিরুদ্ধে। তাহলে রিপাবলিকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা রাজতন্ত্রের বিরোধী, ক্ষমতার উৎস জনগণ। এই যে পাবলিকের ভোট ছাড়া কিচ্ছু হবে না।
সেই ধারণাটা শুরু হচ্ছে 48 সালে, তাও ইউরোপে। আমেরিকা তখন কেউ না, আমেরিকা তখন নিজেই তো কলোনি, ফলে আমেরিকা 1648 সালে কেউ না। এই আমেরিকা স্বাধীন হচ্ছে এইবার, কলোনি মুক্ত হচ্ছে 1776-এ। কিন্তু সে আবার রিপাবলিক ডেফিনেটলি, কিন্তু রিপাবলিকের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সে ফেডারেল। ফেডারেল দিকটা যোগ দেওয়ার কারণে তাকে আর ইউরোপে এর প্রভাবটা এসে পড়ল না ততটা। আর কার্ল মার্কসের কারণে দেখেন 1789 সালে ফরাসি বিপ্লব হচ্ছে, এইটাকে কার্ল মার্কস এমফাসিস করছে, আর একটা বিশাল কাণ্ড হয়েছে, বিশাল বিপ্লব হয়েছে। কার্ল মার্কসও দেখেন 1648 বিপ্লবের সম্পর্কে কোনো আগ্রহ নেই, রিপাবলিকের প্রতি কোনো আগ্রহ নেই। ফলে এই যে কমিউনিস্টদের নিরাসক্ত রিপাবলিক ধারণার প্রতি, এটাই তো রিপাবলিক ধারণাটাকে পপুলার হতে দেয় নাই। পপুলার হতে দেয় নাই বলে তার কোনো ইনফ্লুয়েন্স নাই ইসলামী রাষ্ট্রগুলোর উপরে বা ইসলামী দেশগুলোর উপরে। তবুও দেখেন আমরা 47-এ নিজেরা যেচে ঠিক করি নাই যে আমরা বাই ডিফল্ট একটা পাকিস্তান, একটা বাই ডিফল্ট রিপাবলিক। জিন্না পাকিস্তানের নাম দিয়েছে ইসলামী রিপাবলিক অফ পাকিস্তান। রাস্তায় কোথাও স্লোগান হয় নাই যে আমরা পাকিস্তানকে রিপাবলিক বানাইতে চাই, কিন্তু জিন্না এটুকু বুঝছে যে রাষ্ট্র বানাইতে গেলে ওটা রিপাবলিকই হয়। ভোটের রাষ্ট্র হলে পাবলিকে ভোট দেবে, এই যে পাবলিক ধারণা ওয়ালা রাষ্ট্র বানাইতে গেলে ওটা রিপাবলিকই হয়। এই জন্য জিন্না কোনো ভুল করে নাই, রাষ্ট্রের নামের মধ্যে ঠিকই একটা আর আছে। চীন পরবর্তীকালে 49-এর পরে যে বিপ্লব হচ্ছে ওটার নাম হচ্ছে পিআরসি, পিপলস রিপাবলিক অফ চায়না। সেও লেনিনের দেখা দেখি খোদ কার্ল মার্কসের কাছে রিপাবলিক বলে কোনো ধারণা না থাকলেও দেশের নামের বেলায় সে রিপাবলিক শব্দটা রাখছে। দেশে বলতে কোনো ভোট হয় না, ভোটের কোনো সিস্টেম নাই, হয় একটা নামকা বসতে, আর যে অর্থে পাবলিকের শাসন সে অর্থে না, পাবলিক ওয়েলফেয়ার, পাবলিকের দিকে তাকাই তারা কাজ করে, কিন্তু ভোট না। এই জায়গাটা আমরা ভাই তাহলে এখন পরিষ্কার হচ্ছে, তাহলে কোনটা সঠিক? আমার শেষ কথা, উত্তর হলো যে গণতান্ত্রিক রাষ্ট্র না, গণতান্ত্রিক রাষ্ট্রের কোনো সঠিক শব্দই না, আসলে মূল শব্দ হলো রিপাবলিক কি রিপাবলিক না, একটাই কথা। হ্যাঁ, এবার রিপাবলিকের ভিতরে একটা ধরেন সমাজতান্ত্রিক আপনি আনলেন, তাও সমাজতান্ত্রিকটা সবসময় লেনিন এটা হলো শব্দ খুঁজে পায় না বলে সমাজতান্ত্রিক বলছে। রাশিয়ান বিপ্লবটাকে সমাজতান্ত্রিক বিপ্লব বলছে কেন? কারণ লেনিনের কাছে কোনো রেডি শব্দ ছিল না, এই শব্দ বাছাইয়ের সময়ও সে পায় নাই। এই বিষয়ে শব্দটা সে প্রথম মুখ পোছা বলে ফেলায়। সোভিয়েত ইউনিয়নের প্রথম সম্রাটতন্ত্র, সম্রাটের উচ্ছেদ ঘটেছে ওই একই 1917 সালের কিন্তু ফেব্রুয়ারিতে। লেনিন বলতে পারতেছে না এটা কি সমাজতন্ত্র না গণতন্ত্র নাকি, ও জানেই না ওই বিপ্লবে আমাদের কাজ কি, পার্টিসিপেট করবো না করবো না, ও কিছুই করে নাই। আমি দ্রুত বলে যাচ্ছি, এইখান থেকে দ্রুত একটা চলে আসতেছে এপ্রিল থিসিস, মানে বুঝতে পারতেছেন এপ্রিল মাসে ওই একই 1917 এপ্রিল থিসিস দিয়ে এবার আগের তত্ত্ব সব বদলা লাগতেছেন লেনিন। এপ্রিল থিসিস মানে হলো এপ্রিল থিসিসটাই একটা সম্মেলন ডেকে ওখানে দেওয়া হয়েছিল থিসিসটা। এই এপ্রিল থিসিস দিয়ে সিদ্ধান্ত নেয় যে আমরা এখন ক্ষমতা দখল করবো, বসে থাকবো না, টাইম হয়ে গেছে। তো তুমি একদিন বুঝো না কেন এপ্রিল আর ফেব্রুয়ারি থেকে এপ্রিল কয় মাস? হ্যাঁ, তো 2 মাস আগে বুঝো না, এটা 2 মাস পরে বুঝে গেলা। হ্যাঁ, আর এত হুটোপুটি যে এইবার অক্টোবরের মধ্যে অক্টোবর বিপ্লব করে এলাইতেছো, বুঝছেন? ভাই এটা হলো দৌড়ে গিয়ে ট্রেন ধরা, ট্রেন তো চলে গেছে আর পিছন থেকে দৌড়াইতেছেন। এটা হলো তাহলে এপ্রিল থিসিস হলো পিছন থেকে দৌড়ে গিয়ে ট্রেন ধরা, কার? লেনিনের হচ্ছে। এবার তাহলে প্রথম ভুল হলো কি করবে বুঝে উঠতে পারে নাই, এই জন্য 17 সালের বিপ্লবকে হতে দিচ্ছে। ওই সময় কি করতে হয় কমিউনিস্টদেরকে সে জানে না, কারণ উদাহরণ নাই কোথাও। এবার এপ্রিল থিসিস আগে কথাবার্তা বদলা ফেলেছে, এখন বদলাইয়ে ফেলালো, নিজের পুরান কথাকে এখন অস্বীকার করতে হচ্ছে। এই জন্য কি নাম দিবে? এপ্রিল থিসিস দিয়ে যে বিপ্লবের কথা বলা হচ্ছে, নয় বিপ্লবের কথা, এইটার নাম কি দিবে? এই তখন নাম এত দ্রুত নাম চিন্তা করার সময় ছিল না, ও সমাজতন্ত্র শব্দটা নিয়ে ঢুকে দিচ্ছে। লাগতো না,
এবং পুরা বাংলাদেশে মানে আমাদের এদিকে সবগুলো দেশের সবগুলো কমিউনিস্ট মনে করে বিপ্লবের স্তর দুইটা, একটা হলো ফেব্রুয়ারি বিপ্লব, এটা হলো গণতান্ত্রিক, এটা হলো সমাজতান্ত্রিক। এটা গাদামি। যেহেতু এখানেও একটা ভুল হয়েছে, এই ভুলটা রিয়েলাইজ করেছে যখন, তখন আর কারেকশনের সময় নেই। বিপ্লব হয়ে গেছে অক্টোবরে, ওই একই 17 সালে, যেটা রাশিয়ান বিপ্লব বলি আমরা। এবার অক্টোবরে বিপ্লবের পরে দুর্ভিক্ষ টির্ভিক্ষ হ্যান ত্যান এগুলো থিতু করতে করতে 7টা বছর গেছে। 7টা বছর যাওয়াতে 1924 সালে লেনিন মরে গেছে, শেষ। ভুল কি করলো, এই কারেকশনের কোন সুযোগ লেনিন পায় নাই। সে একমাত্র যে স্টাডি করছে সে বলতে পারবে এটা যে ভুল, ভুলটা এই ছিল। আর যারা ভুল বুঝে নাই তারা এই মুখস্থ যেদিকে পারছে সেদিকে গেছে, হচ্ছে প্রবলেম। ঠিক আমেরিকানদের মতন ভুল সোভিয়েত ইউনিয়নেরও আছে, একটা সিরিয়াস ভুল। দেখাই যাচ্ছে আপনি ফেব্রুয়ারিতে বুঝলেন না আপনার কি করতে হবে, আপনি এপ্রিলে এসে বুঝে গেছেন, আর অক্টোবরে পাল্টা বিপ্লব করে ক্ষমতা করলে নিলেন ওই একই বছর। আপনি কত ধরনের গাদা বোকা ছিলেন তাই বোঝেন। থ্যাংকস যে আপনি সংশোধন করে নিয়েছেন তাড়াতাড়ি। আর এইটারই ক্রেডিটটা হলো আসলে ট্রটস্কি। ট্রটস্কি আর লেনিন এক পার্টি করতো না। ট্রটস্কি এসে বলল, হুজুর আলা ক্ষমতা তো পায়ের গোড়া পরে লটকাইতেছে, আমরা তো উঠাই নিতেছি না ক্ষমতাটাকে। এই লেনিন নড়ে চলে বসলো যে কয় কি এত বড় ভুল করে আলাইছি। এইটাই যখন ট্রটস্কি বুঝায় ওকে, লেনিন কনভিন্স হয়ে যায়, হ্যাঁ ঠিকই তো বলছে উনি। এইবার নতুন করে তত্ত্বটাকে রিভাইজ করে, এটাই নাম হলো এপ্রিল থিসিস। এবং এপ্রিল থিসিসের যে সম্মেলন, ওই সম্মেলনে এবার লেনিনের সাথে ট্রটস্কি এক পার্টি হয়ে যায়। ঠিক আছে, পলিট ব্যুরোর 3-2 ভোটে, 3-2 হলো। আমার স্ট্যালিন সাহেব সবসময় হুজুর আলা লেনিন যেদিকে আছে আমি ওইদিকে আছি, কোনো বাস বিচার নাই, কোনো বুঝাবুঝি নাই, লেনিন যেদিকে আমি ওইদিকে, হচ্ছে স্টালিন। তাহলে 2 ভোট, আর ট্রটস্কি 3 ভোট, বাকি 2 জন। কমিউনিস্টদের সবসময় যে প্রবলেমটা হয়, নেতার আগের বলা কথা আর নেতার এখন বলা কথার মধ্যে ঝগড়া, এই ভিত্তিতে পার্টি ভাগে যায়। একই নেতার একই মাও সেতুং এর 58 সালের আগে বলা কথা আর 58 সালের পরে বলা কথা দুটো আলাদা, এবং তাদের মধ্যে ঝগড়া। এখন ঝগড়াটাকে ঢাকবে কি করে? এটা হচ্ছে কালচারাল রেভলিউশন, বুঝছা, ওরা বুর্জোয়া হয়ে গেছে, পার্টির লোকগুলা বুর্জোয়া হয়ে গেছে, বুর্জোয়াদের মাইরে খাদাও। দোষটা তো তার নিজের, ভুলটা তার নিজের, আর ভুল সংশোধন করবে কেমন করে? এই জন্য পুরান তারই বলা পুরান কথার পক্ষে যে লোকগুলো আগে, তাদেরকে পার্টি থেকে সরে দেওয়ার জন্য এই কালচারাল রেভলিউশন নাম দিচ্ছে। এটা কোনো কালচারাল রেভলিউশনের বিষয় ছিল না, সিম্পলি ছিল ভুলের কারেকশন। সব ভুল লেনিনও কারেক্ট করছে এইভাবে, এই কারেক্ট করতে গিয়ে নামটা দিয়ে দিচ্ছে সমাজতন্ত্র, এই জন্য এটার নাম সমাজতন্ত্র। ওকে, আমরা আবার মূল জায়গায় ফিরে যাই। তাহলে গণতান্ত্রিক আর সমাজতান্ত্রিক বলে আমরা যেভাবে বুঝছি, এর সঙ্গে সত্যি কথাটা, বাস্তবের কথাটা ঠিক তা না। এই ধরনের শব্দ দিয়ে ঝগড়া শুরু হচ্ছে 53 সালের পর থেকে। এই কথাটা হলো প্রথম কথা। সেকেন্ড কথা হলো এইবার যে তাহলে কোনভাবে বলাটা সঠিক, বলাচ্ছে কোনটা সঠিক বোঝাচ্ছে, কেন বলি ওটা বোঝাটা বেশি জরুরি। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র এটা বলাটা কোনো মানে হয় না, এটা ভুল। রিপাবলিক বলেন অন্তত। আচ্ছা, রিপাবলিক যদি বলেন তাহলে আবার প্রশ্ন উঠবে যে সমাজতান্ত্রিক রাষ্ট্র কি রিপাবলিক হইতে পারে না? যদি না পারে তাহলে ইউএসএসআর কেন? এই আবার কমিউনিস্টরা কাইতে হয়ে গেছে। মাসুদকে জিজ্ঞেস করেন আপনার PRC কেন, আর কেন? তাহলে আপনি সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভিতরে তো রিপাবলিক আছে, হয়েছে এবার। তাহলে এই যে ভাগটা করলেন সমাজতান্ত্রিক আর গণতান্ত্রিক বললা, দুটাতে রিপাবলিক। হ্যাঁ, তাহলে তো ভাগ, তাহলে ভুয়া ভাগ বানাইছেন তো, এটা হচ্ছে। এইবার শেষ কথাটা বলে প্রসঙ্গ শেষ করে দেব। সমাজতান্ত্রিকরা এমন কি পাইছে যে ওরা মনে করলো আমরা অন্য সবার চেয়ে আলাদা? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। এই ঘাবলাটা লাগাই দিয়েছে খোদ কার্ল মার্কস। কার্ল মার্কসের বিখ্যাতি হলো, অরিজিনাল বিখ্যাতি হলো যে এই লোকটা আমাদেরকে জানাতে পারছে, প্রথম সত্যি সত্যি জানাতে পারছে, এটা বিরাট অ্যাচিভমেন্ট। এটা
যে শ্রম কি করে শোষিত হয়ে যায়, চুরি হয়ে যায়। ফলে শ্রম শোষণের তত্ত্ব যারা বলে কথা ঠিকই বলে। আপনি যে কোনো কারখানা প্রোডাকশনে শ্রমিকের শ্রম চুরি হয়ে যাবে। শ্রমিককে যা বেতন দেওয়া হয় আর শ্রমিকের বেতন যা হওয়া উচিত দুটো এক না। যা হওয়া উচিত মানে শ্রমিকটা কাঁচামাল দিয়ে, কাঁচামালের দাম টাম দিয়ে, কারখানার খরচ মিলে, সব খরচ মিললে পণ্যটার দাম যা হওয়া উচিত, এর উপরে শ্রমের মূল্যটা ধরে তো পণ্যের দাম ঠিক হচ্ছে। তাহলে শ্রম মানে হলো আরেকটা অর্থে বলে, এটাকে বলে যে আপনার ভ্যালু অ্যাডিশন। এই যে ভ্যালু শব্দটা, এই যে ভ্যালুর ধারণা কার্ল মার্কস আনতেছে। ভ্যালু মানে আমি যে লেবারটা দিলাম, এই লেবারের কারণে কাঁচামাল 5 টাকার হলেও জিনিসটা 10 টাকা বেচতেছেন কেন আপনি? তাহলে বাকি 5 টাকা কিসের দাম? ওই বাকি 5 টাকা ভ্যালু অ্যাড করছি আমি, কিন্তু আপনি আমাকে 5 টাকা দিবেন না, আপনি আমাকে দিবেন 8 আনা, 4.5 টাকা মেরে দিবেন আপনি। এই 4.5 টাকা আপনার মুনাফা ফোনাফা হ্যান বহুত কিছু বলে আপনি চালাই দিবেন। তাহলে এই যে কন্টিনিউয়াস, মানে আপনি তো আমাকে মজুরিটা দিচ্ছেন, আজকের দিনের বাজার রেট কত, আপনি বাজার রেট দিয়ে মজুরি দিতেছেন, আমি কি পরিমাণ ভ্যালু অ্যাড করলাম তা দিয়ে তো আমাকে দেন। এই হচ্ছে ঘাপলাটা। তাহলে ভ্যালু নাম, আমি যে ভ্যালু অ্যাড করেছি, জিনিসটার দাম যা তো বেড়ে গেছে, কেন? ভ্যালু অ্যাড করেছি, লেবার অ্যাড করেছি, সেটার দাম দেন আমাকে না? ওই ভিতরে দেওয়া হয় না, দেওয়া হচ্ছে লেবারটার আজকের বাজার রেট। কারণ যেন লেবারটাও আরেকটা পণ্য, তো লেবার তার মানে যদি বেশি হয়ে যায় তাহলে আপনি বেতন কমাই দিবেন? হ্যাঁ দিবেন, কিন্তু আমি তো ভ্যালু অ্যাড করছি, ভ্যালুর ভিত্তিতে তো আপনি আমাকে বেতন দিচ্ছেন না। এই হচ্ছে ঘাপলাটা। মার্কস বলতেছে এই ঘাপলাটা ক্যাপিটালিজমের অরিজিনাল ক্রাইসিস, এটা কন্টিনিউয়াস ক্রাইসিস। কি ক্রাইসিস? এটা ইম্পর্টেন্ট। ভ্যালু যে পুরাটা দিচ্ছেন না, তাতে হবে কি? তাতে যেটা হবে, 10 টাকার পণ্য তৈরি করলে 10 টাকা বেতন দিয়ে তো আমি শ্রমিক পাঠাই নাই বাজারে, তাহলে 10 টাকার পণ্যটা কিনবে কে? কথা বোঝা গেল? একটা কারখানায় যদি টোটাল 10 টাকার পণ্য তৈরি হয়ে গিয়ে থাকে আর লেবারদের হাতে যদি আমি 10 টাকা না দেই, তাহলে 10 টাকার পণ্যটা বাজারে গিয়ে কিনবে কে? কিনতে পারবেন না। তো যে টাকা কম দিচ্ছেন অতটুকুই কিনতে হয়। তাহলে বাজারে যত বিক্রি কম হবে, এইবার এই ধাক্কাটা আপনি সামলান, মালিক আপনি। ও সবসময় অবিকৃত জিনিস থেকে যাবে, আর সবসময় বাজার শর্টেজ হবে, ও সবসময় বাজারের জন্য উৎপত্তি থাকবে। কলোনি যেখান থেকে আসতেছে, আপনি আরেকজনকে বাজার বানাবেন, আপনার জোর করে তুই আমার জিনিস কিনতে হবে তোকে, দেখে দেবেন। তাহলে মূল সমস্যাটা হচ্ছে যে বাজারের ক্রাইসিস যে তৈরি করে রাখছে ক্যাপিটালিজম, মানেই বাজারের ক্রাইসিস, শর্টেজ, অলওয়েজ শর্টেজ তৈরি করবে। কারণ আপনি বাজারে তো 10 টাকা দিয়া শ্রমিকের হাতে 10 টাকা না দিলে সে তো আপনার পণ্য কিনবে না। টাকা কম দিয়ে দিলে, সুযোগ পাইয়া নিছেন, বেতন কম দিয়েছেন, ভ্যালুটা দেন নাই, সুযোগ পাইয়া নিছেন, কিন্তু নিয়ে তো আপনার শেষ লাভটা, স্বার্থটা হাসিল হচ্ছে না। কারণ বাজারে যদি টাকা কম থাকে, যে লোকটা কিনতে যাচ্ছে তারা যদি টাকা কম থাকে, তাহলে তো পুরো জিনিসটা কিনতে পারবে না। এই হচ্ছে ক্যাপিটালিজমের অরিজিনাল ক্রাইসিস। এইটা নিয়ে কমিউনিস্টদের মধ্যে এত উচ্ছ্বাস যে আমরা অলমোস্ট আড়াইটা কোরআন শরীফ পেয়ে গেছি। সমস্যাটা হলো, দেখেন দুনিয়ায় বহু রোগ আছে, রোগের শুরুতে রোগটা কি সেটা আবিষ্কার করতে হয়তো 100 বছর লেগে যায় ডাক্তারদের, গবেষকদের। আরো হয়তো 500 বছর যায় যে ওটার ওষুধটা কি হবে, কি খাওয়াই দিলে বা কোন জিনিসটা অপারেশন করে কোনটা কিমনে করে দিলে পরে এটা এই রোগটা চলে যাবে। তাই রোগের প্রতিষেধক আবিষ্কার আর এক পর্ব, আর রোগটা কি আবিষ্কার এক পর্ব। রোগ কি আছে এটা আবিষ্কার মানে রোগ এখন থেকে চলে যাবে দুনিয়া থেকে, না, এটা হবে না। আপনি ক্যান্সারের রোগী, ওই যে প্রায় আমি গল্পটা বলি, এক লোক ক্যান্সার রোগী, যথেষ্ট টাকা পয়সা, ডাক্তার কাছে রেগুলার যাইতেছে, 6 মাস হয়ে গেছে, ডাক্তার কোনো জবাব দিতে পারে না, এটা খাওয়ায় সেটা খাওয়ায়, কিন্তু ক্যান্সারের প্রবলেম গুলো থেকেই যায়। 6 মাস পরে ডাক্তার খুব খুশি, পাইছি। কি পাইছেন? আপনার কি রোগ হয়েছে বুঝতে পারছি। তো রোগীও খুব খুশি যে তা 6 মাস হলো, টাকা পয়সা খরচ হলে হোক, রোগ তো ঠিক পাওয়া গেছে, আর মাসে দেন তাহলে ওষুধ দেন। কি করে? আমি তো বলছি রোগ কি হয়েছে ওটা জানি, ওষুধ তো বেরেন, ওষুধ এখন বেরিতে আরো 500 বছর লাগবে, কোথা হবে? রোগী রাগে চোটে ডাক্তারের গালে 4 চোট লাগিয়ে দিচ্ছে, আমরা পয়সা নষ্ট করলি কেন? এটা তোদের স্বার্থ, ওষুধ বাড়াইছে কি বাড়াই নাই,
রোগটা কি আবিষ্কার করতে পারছিস কি পারছ না, এটা তোদের লাভ, আমার কি লাভ? আমি পয়সা দিছি তোকে, আমার রোগ হয়েছে, তুই ওষুধ দিবি, তুই ওষুধ আবিষ্কার করিস নাই, তা আমাকে এর পয়সা খরচ আমার গাড়ির উপর দিয়ে চালাইতেছিস কেন? এই অবস্থা হচ্ছে আমাদের। তাহলে কার্ল মার্কস রোগটা কি বলছে, কিন্তু রোগের উপায় নিরোধ করার উপায় কি, ভ্যালু ফেরত পাওয়ার উপায় কি, এইটা কার্ল মার্কস কিছু স্পষ্ট করে বলতে পারে না, কিছু রাফ ধারণা দিয়ে গেছে মাত্র। এইটারই একটা ধারণা হলো স্টালিনের সমাজতন্ত্র। কি, যে আমরা যদি উৎপাদনের মালিকানা মানে কারখানার মালিকানা যদি সরকারি করে দিই তাহলে আর শ্রম শোষণ হবে না। এই অনুমান স্টালিনের, ইভেন এই অনুমান সঙ্গে লেনিনের খুব ঘনিষ্ঠ কোনো সম্পর্ক নাই, কার্ল মার্কসের তো নাই, তো স্পষ্ট করে এরকম কিছু বলে যায় না যে মালিকানা উচ্ছেদ করে সব সমাধানে যাবেন না। উনিও এটা নিয়ে চিন্তা করছিলেন, ভাবনা করতেছিলেন, বলে মালিকানা ইজ এ প্রবলেম, ইয়াস, কিন্তু মালিকানা উচ্ছেদ করলে সব সমাধান হয়ে যাবে, গ্যাগের ওষুধ পেয়ে গেছি, এটা না। কিন্তু আমরা এইটার উপর ভরসা করে চললাম কবে থেকে, 1917 থেকে 1991 পর্যন্ত। এই গ্যাগের ওষুধ পাইছি বলে দাবি করতে থাকলাম, এরপরে যখন সোভিয়েত ইউনিয়নটাই ভেঙে পড়ে গেল, এখন কি বলবেন? এখন বিশ্বাসী লোক দাঁড়ায় গেল, না না ষড়যন্ত্র করে সমাজতন্ত্র ভেঙে দেওয়া হয়েছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেওয়া হয়েছে, আমার সমাজতন্ত্র ভালো ছিল। এই ধরনের আনু মোহাম্মদ তৈরি হলো একদল, আর আরেক দল ছিল প্র্যাকটিক্যালি খোঁজাখুঁজি শুরু করলো। এই খোঁজাখুঁজি এখনো শেষ হয়নি। এবং এই যে আমরা শ্রেষ্ঠ, আমরা এথিক্যালি ভালো, কেন আমরা সমশোষণ বন্ধ করতে চাই, এইটাই হয়ে আছে বাস্তবে। আর এই সব করতে গিয়া রিপাবলিক ধারণাটার একেবারে এমন তুচ্ছাতি তুচ্ছ বানা দিচ্ছে, এটা এর কোনো গুরুত্ব কমিউনিস্টের কাছে নাই। এবং তারা শুধু নিজেই বুঝে নাই তাই না, আর কেউ যাতে রিপাবলিকের দিকে না যায় তার বন্দোবস্ত করে দিচ্ছে। সবচেয়ে অপরিচিত শব্দ হচ্ছে রিপাবলিক। তাহলে একটা ভুল হলো আমেরিকানদের, গণতান্ত্রিক বানায় ভালো রিপাবলিক ধারণাটাকে, আর একটা কমিউনিস্টের ভুল হলো যে তারা রিপাবলিক সমাজতন্ত্র বানায় দিল। এই দুইটা মিলে এখন কোনটা সঠিক এইসব ধান্দাবাজি শুরু হয়েছে। তা আমি সাজেস্ট করবো আগামী দিনে আমরা যেন সমাজতন্ত্রী না হয়ে যাই দ্রুত, অ্যাটলিস্ট প্রথমে শক্ত করে ধরেন রিপাবলিক ধারণাটাকে, এটা হলো প্রথম কাজ। হ্যাঁ, রাষ্ট্রকে রিপাবলিক হতেই হবে। আর সেকেন্ড হলো এইবার এই যে ইয়েটা কি ওষুধ দিলে ক্যান্সারটা সারবে, শ্রম শোষণটা বন্ধ করা যাবে কি করে, এবং ততদিন আবার কিন্তু আপনাকে রাষ্ট্রগুলো চালাতে হবে, অর্থাৎ এই ক্যাপিটালিজমই চালাইতে হবে আপনাকে, আপনার কাছে বিকল্প নাই আপনার কাছে। আর একটা সাজেশন আমার থার্ড, ওকে, যতদিন পর্যন্ত আপনি এক্সাক্ট উত্তরটা না পাইছেন ততদিন অন্তত আরেকটা কাজ করেন, রাষ্ট্র করবে কি ট্যাক্স ধরতে থাকবে, যেগুলো সবচেয়ে বেশি কামাই করছে মুনাফা করছে ওদের ট্যাক্স বেশি, আর ওই টাকাটা নিয়ে গিয়ে এইবার দেশের সব লোকের জন্য হেলথ ফ্রি করে দেন, এডুকেশন ফ্রি করে দেন। কিছু তো ওই যে চুরি করে রাখছে তাদের সমস্যা কিছু তো ফেরত পাবে। ভাই আমি কারখানার শ্রমিক, আমি কি এখন ইউনিভার্সিটি পড়তে পারবো না? ভাই আমি একটা মিল্ক বিটা কোম্পানির গাড়ি ড্রাইভার, তাই বলে আমার মেয়ে ইউনিভার্সিটি পড়তে পারবে না? আমি ঢাকা শহরে আইসি টেম্পুর হেল্পার, আমি আমার পুরো লাইফটা গেছে বাস ড্রাইভার হইতে হইতে, আমার মেয়ে কলেজ যেতে পারবে না? এগুলো তাহলে এই যে কলেজ, তাহলে কলেজটাকে ফ্রি করতে হবে তো, তাহলে এইটা তো রাষ্ট্র করতে পারে। তো এগুলোর ভিতর দিয়ে কিছু কিছু শ্রম শোষণটা ফেরত দিতে পারে। আমি বলছি না যে এগুলো এটা রিমেডি, এটা ওষুধ না, কিছু তো ফেরত দেবেন। এই জন্য শি জিনপিং এর আরেকটা প্রোগ্রাম আছে, 45% উপরে ট্যাক্স ধরা আছে বিশেষ কিছু কারখানাকে, যারা বিশেষ লাভ করে তাদেরকে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো আর্গুমেন্ট নাই। চীনের সুবিধা একটাই যে তাদের পার্টির কন্ট্রোল লাগছে সব জিনিস, প্রচুর দোষ আছে। আস্ত স্বরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রীকে গুম করে রেখে দিতে হয়, বুঝলেন? এটা অদ্ভুত দেশ বানা ফেলেছে। কিন্তু আবার দেখেন শক্তিটা আছে অন্তত। আমেরিকাতে যাবেন, সমস্ত ব্যবসাদাররা ভোটের আগে ব্যবসাদারদের পিছন পিছন করে ভাই চান্দা দেন,
আপনার কি কনফেডারেশন, আপনার এখন কনফারেন্স, কিসের কনফারেন্স? ইলেকশন আগে কনফারেন্স কি? চান্দা তোলার কনফারেন্স। এইবার বিলিয়নার আসবে আর আপনাকে টাকা দিবে আর কিনবে। এই ধান্দা তো আপনি চিনে পাইবেন না। আপনি যত বড়ই কুতুবান, আপনি জ্যাকমান মতন লোক হন, আপনাকে অপহরণ করে ধুয়ে দিবে, ধুয়ে দিচ্ছে সি জিনপিং, দেখাই দিয়েছে রাষ্ট্র কি জিনিস। তুই যত বড় কুতুবই হোক না কেন, বিলিয়নার হোক না কেন, তুই যেভাবে তোকে রাখবো তুই সেভাবে থাকবি, তুই রাষ্ট্রের উপর দিয়ে যাইতে পারবি না। এইটুকু, এটা হলো ভালো দিক। খারাপ দিক হলো ওই যে গুম করে রাখতে হচ্ছে কেন ভাই? এটাকে লিগালি করা যেত না? এই তাহলে এটার ভিতর দিয়ে আমাদেরকে উত্তরটা পেতে হবে যে ঠিক কি করলে এই শ্রম শোষণটা যে ঘটে গেছে এটা ফেরত দেওয়া যাবে কি করে। আমি এই জন্য বলছি ফেরত দেওয়ার উপায় হতে পারে এই যে যেমন এই হেলথ, এই সুবিধাগুলো ফ্রি করলে না, আর অনেক কিছু করতে পারে। ধরেন একটা লোক 1 বছর যদি কারখানা চাকরি করে থাকে, 15 দিনের জন্য অমুক জায়গায় ট্যুর ফ্রি, এটা করেন না ভাই, সরকার দিবে এখানে ভর্তুকি। বহু কিছু করা যায়, বহু কিছু করা যায়। কিছু অন্তত ফেরত দেন। আর ফেরত দিলেও কিন্তু উল্টা রাষ্ট্র আরো শক্ত হবে, যেহেতু আমরা বিকল্প খুঁজে পাই না। আবার এমন কিছু করতে পারি না যে হোল ক্যাপিটালিজমটাই বসে গেল। রাষ্ট্রের উৎপাদন কমে গেলে আমি কই থেকে পাবলিককে খাওয়াবো? সো ক্লিয়ার, কোনটা সঠিক এটা বুঝে বলবেন। মূল কথা, একমাত্র সঠিক শব্দ হচ্ছে রিপাবলিক। সেকেন্ড শব্দ হচ্ছে যে আপনার শ্রম চুরি হচ্ছে, ওটা ঠেকাতে হবে। থার্ড হচ্ছে ইমিডিয়েটলি পারবেন না, তাহলে অন্তত 2টা জিনিস, হেলথ ফ্রি করেন, পরিপূর্ণ চিকিৎসা দেন, যেটা প্রত্যেকটা ইউরোপিয়ান দেশ করে ফেলছে অলরেডি, আর এডুকেশনটা দেন। দেখেন এডুকেশন দিলে মেলা লাভ। এটাই আবার দেখেন আপনার বিরাট ইন্ডাস্ট্রি যদি করতে চান, এডুকেশন লোক ছাড়া, এডুকেটেড ফ্রি এডুকেশনের লোক ছাড়া আপনি কোথায় পাবেন? এই যে এখন প্রত্যেকটা আমেরিকানরা আমাদেরকে স্কলারশিপ দিয়ে আমাদের ভালো ছেলেগুলোকে, ভালো স্টুডেন্টগুলো ধরে নিয়ে যাচ্ছে, তাদের নাগরিকত্ব দিয়ে তাদের লোক বানা ফেলাইতেছে। এটা তো ঠেকাইতে হবে। আমি আমার এটার পক্ষে, আমি চাই ওরা ওখানে যাক, যাওয়ার পরে আমি আবার প্রলোভন দেখে ওদেরকে ফেরত আনবো দেশে। এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। কারণ আমি যদি না পাঠাই তো আমি এটা উন্নত মানের পিএইচডিটা পাবো কোথেকে? এই সো রাফলি আপনারা বুঝে গেছেন কোনটা সঠিক কোনটা বেঠিক। মূল কথা হচ্ছে রিপাবলিক শব্দটা ফেলানো যাবে না, এটা সবার আগে, এইটা যেন আমাদের মনে থাকে। থ্যাংক ইউ।